স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্য সরকার গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে 20টি জেলার 744টি উপস্বাস্থ্য কেন্দ্রকে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 71 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। রাজ্যে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী 7ই মে। বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 7 ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে 20টি জেলার 744টি উপস্বাস্থ্য কেন্দ্রকে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে উত্তরবঙ্গের 6 জেলার 192টি উপস্বাস্থ্য কেন্দ্র। প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য 7 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে, এই আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র থেকে অন্যান্য পরিষেবার পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবাও পাওয়া যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 71 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে 2025-এর পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। এর মধ্যে 4 জনকে পদ্মবিভূষণ, 10 জনকে পদ্মভূষণ ও 57 জনকে পদ্মশ্রী প্রদান করা হয়েছে। পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় আছেন চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে ডি নাগেশ্বর রেড্ডি, সুরকার ড লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম। পদ্মভূষণ প্রাপকদের মধ্যে আছেন প্রাক্তন হকি অধিনায়ক শ্রীজেশ পিয়ার, ভারতনাট্যম শিল্পী শোভনা চন্দ্রকুমার, প্রসার ভারতীর প্রাক্তন চেয়ারম্যান সূর্যপ্রকাশ প্রমুখ। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় আছেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য, শিল্পী রনু মজুমদার প্রমুখ। পুরস্কার গ্রহণ করে অরুন্ধতী দেবী বলেন, জনধন প্রকল্প প্রসারের ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিতেই এই পুরস্কার লাভ। I would really like to convey my grateful thanks to the nation for giving me this very signal honor. I accept it in all humility. I have been the chairman of State Bank of India, and in that role I think one of the biggest jobs that I did was to lead the Prime Minister Jan Dhan Yojana, which resulted in an inclusion of a vast number of people right across the country. উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে এবার পদ্মশ্রী প্রাপকদের তালিকায় অরুন্ধতী ভট্টাচার্য ছাড়াও রয়েছেন নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর, শরৎ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, উত্তর 24 পরগনার মছলন্দপুরের বাসিন্দা ঢাকবাদক গোকুলচন্দ্র দাস, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ, শিল্পপতি পবন গোয়েঙ্কা ও সজ্জন ভজনকা, রাজবংশী ভাষায় রামায়ণের অনুবাদ করার জন্য সাহিত্যিক শিক্ষাকর্মী নগেন্দ্রনাথ রায়, শিক্ষানুরাগী তথা সমাজকর্মী পরিবার স্কুলের প্রতিষ্ঠাতা বিনায়ক লোহানী প্রমুখ। এদিকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে। পূর্ব মেদিনীপুরের দীঘায় আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। মন্দির উদ্বোধনের আগে আজ মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। দিনভর চলবে এই যজ্ঞ। মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস জানিয়েছেন, মূল যজ্ঞের পর সন্ধ্যায় ফুলের বিছানায় শোয়ানো হবে জগন্নাথ দেবকে। পরের দিন পাথরের বিগ্রহ জগন্নাথ দেব ও সেই সঙ্গে রাধাকৃষ্ণেরও প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মন্দির উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন দীঘায়। সাংবাদিকদের কাছে তিনি আশা প্রকাশ করেন, এই কেন্দ্র নতুন ও পুরনো প্রজন্মের কাছে খ্রিস্টীয় সম্প্রীতির মেলবন্ধন হয়ে উঠবে। আগামী দিনে দীঘার পর্যটন শিল্প আরও উন্নত হবে। এদিকে এই উপলক্ষে দীঘায় বহু মানুষের সমাগম হয়েছে। অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গতকাল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। প্রায় 3 কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে শহরে প্রবেশ করতে হচ্ছে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও শিক্ষা ব্যবস্থার সমাধান না করে মন্দির তৈরির উদ্যোগ নিয়েছে বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। তিনি গতকাল মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে বর্ধমানের পাঞ্জিপাড়ায় এক চা চক্রের সাংবাদিকদের বলেন, ভোট বৈতরণী পার করতেই মুখ্যমন্ত্রী ভগবানকে নিয়ে রাজনীতি করছেন, কিন্তু সাধারণ মানুষ তা মেনে নেবেন না। এদিকে বিজেপি আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন থেকেই মুর্শিদাবাদের ভাঙা মন্দিরগুলি সংস্কার করে পুনরায় পুজো শুরু করার উদ্যোগ নিচ্ছে। দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার গতকাল সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত ওই মন্দিরগুলিতে মূর্তি প্রতিষ্ঠা করা হবে।
দেখুন, আমি সেই দিন মুর্শিদাবাদের সেই ভাঙা মন্দির, সেই মন্দিরে যাই, সেখানে গিয়ে সেই মন্দিরে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করি। আমি ওখানে সাধারণ মানুষের সাথে সেই মন্দির, যে মন্দির ভাঙা হয়েছে ইসলামিক জিহাদিদের দ্বারা, সেই মন্দির আবার মূর্তি প্রতিষ্ঠা করে সেই মন্দির চালু করি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, প্রয়োজনীয় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এজন্য রাজ্য সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে না। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন, মন্দির নির্মাণের প্রতিযোগিতা চলেছে। লোকসভা ভোটের আগে যেমন রাম মন্দির তৈরি করা হয়েছিল, তেমনি বিধানসভা ভোটকে সামনে রেখে জগন্নাথ মন্দির নির্মাণ করা হচ্ছে। অপর্যাপ্ত রেক এবং পদ্ধতিগত সমস্যার কারণে আগামী রবিবার 4 মে পর্যন্ত হাওড়া ও পাঁশকুড়া থেকে দীঘাগামী বিশেষ ট্রেন চালানো যাবে না। দক্ষিণ পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়। উল্লেখ্য, দীঘায় বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে অতিরিক্ত ভিড় সামাল দিতে রাজ্য সরকারের আবেদন অনুযায়ী দক্ষিণ পূর্ব রেল এর আগে একজোড়া বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করে। রাজ্যে বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী 7 মে। ওই দিন বেলা 12:30টায় বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করবেন। দুপুর 2টো থেকে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে রেজাল্ট দেখে ডাউনলোড করতে পারবেন। যেসব ওয়েবসাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল result.wb.gov.in এবং https:/results.digilocker.gov.in। পরের দিন অর্থাৎ 8 মে সকাল 10টায় রাজ্যের মোট 55টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে। ওই দিনই স্কুলগুলি থেকে পরীক্ষার্থীরাও মার্কশিট ও সার্টিফিকেট পাবেন। কলকাতা হাইকোর্টে প্রাথমিকের 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, এ সংক্রান্ত 50টির বেশি মামলা দায়ের হয়েছে। সকলের বক্তব্য আলাদা করে শোনা সম্ভব নয়। কয়েকজন বরিষ্ঠ আইনজীবী যারা নেতৃত্ব দেবেন তাদের বক্তব্য শোনা হবে। আগামী 7 মে বেলা 2টোর সময় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল বরাবর ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বিকেল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যায়। ফলে তীব্র দাবদাহের হাত থেকে বেশ কিছুটা স্বস্তি মেলে। এদিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা একলাফে অনেকটাই নেমে গেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 7 ডিগ্রি নিচে। আজ সকাল 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 23 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সর্বত্রই দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। গতিবেগ কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া হতে পারে। এই মুহূর্তে আমাদের তাপমাত্রা খুব বেশি যাওয়ার সম্ভাবনা নেই আগামী 4-5 দিন। উত্তর দিনাজপুরের চোপড়া থানার ধনিরহাট এলাকায় গতকাল ঝড় বৃষ্টির সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কর্তব্যরত BSF জওয়ানের। গোলাম মোহাম্মদ নামে ওই জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। বর্ষার আগেই দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজ শেষ করতে হবে বলে রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া বলেছেন। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে তিনি গতকাল ব্যারেজ পরিদর্শনের পর 15 জুনের মধ্যে সংস্কারের কাজ শেষ করার কথা বলেন। বর্ষার পর দ্বিতীয় দফার কাজ শুরু হবে বলে মানস ভূঁইয়া জানিয়েছেন। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। প্লে অফের লড়াইয়ে পৌঁছতে হলে নাইট রাইডার্সকে বাকি 5 ম্যাচে জিততেই হবে। আজকের ম্যাচ KKR-এর কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন স্বপন সাধন বসু। বিদায়ী সচিব ও কার্যকরী সমিতির সদস্যদের চিঠি লিখে গতকাল টুটুবাবু তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। বীরভূমের নলহাটি থানার বাড়া গ্রামে গতকাল খেলা করার সময় দিঘির জলে ডুবে 3টি শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসিন্দারা গ্রামের উত্তরপাড়ায় দিঘির জলে শিশুদের দেহ ভাসতে দেখেন। এই ঘটনায় গ্রামের শোকের ছায়া।
দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকায় একটি খাবারের দোকানে গতরাতে আগুন লাগে। দমকলের দুটি গাড়ি ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে উত্তর চব্বিশ পরগনার বাগদা বাজারে গতরাতে 3টি দোকানে আগুন লাগে। এর মধ্যে 2টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, একটি দোকান আংশিক পুড়ে গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে 20টি জেলার 744টি উপস্বাস্থ্য কেন্দ্রকে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর